দর্শক স্বাগত সবাইকে আজকের মুখোমুখি অনুষ্ঠানে। বাংলাদেশে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে এবং সরকার 100 দিন পূর্ণ করতে চলেছে আর অল্প কয়েকদিনের মধ্যে। দেশ জুড়ে নানা আলোচনা, কেউ বলছেন যে এটি একটি নতুন অধ্যায়, নতুন পরিবর্তনের সূচনা, আবার কেউ বলছেন এখনও অনেক বড় পরীক্ষা বাকি সরকারের সামনে। ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নের পথে হেঁটেছে এই সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে, ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উদ্যোগ নিয়েছে, প্রশাসনিক ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে সরকার, দুর্নীতি বিরোধী নানা অবস্থানের কথা ঘোষণা করছে, তৃণমূলে সরকারের যোগাযোগ বাড়ানো হয়েছে। এসব নিয়ে যেমন প্রশংসা রয়েছে, তেমনি মূল্যস্ফীতি, কর্মসংস্থান, প্রশাসনিক সক্ষমতা এবং এটার বাস্তবায়নের সামর্থ্য বা গতি নিয়েও প্রশ্ন আছে। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে সরকারের অবস্থান, পরিকল্পনা এবং নানা সমালোচনা যেগুলো আছে সেই আলাপ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি জনাব সালেহ শিবলিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। স্বাগত জনাব সালেহ শিবলি। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা সূচনা বক্তব্য আমি দিয়েছি, কিন্তু আপনি প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক সঙ্গী, প্রেস সেক্রেটারি হিসেবে সব বিষয়ে খোঁজখবর আপনাকে রাখতে হয়। হয়তো এখানে সবগুলো মন্ত্রণালয়ের মন্ত্রীকে এনে প্রশ্ন করার সুযোগ নেই, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তাকে সব মন্ত্রণালয়ের খোঁজখবর রাখতে হয় এবং সেগুলো আপনি সেই খোঁজগুলো মিডিয়ার মাধ্যমে সবাইকে অবহিত করেন, জানান এবং যেখানে অগ্রগতি আছে বা সমালোচনার জায়গা আছে, ত্রুটি বিচ্যুতি আছে, সেই প্রশ্নগুলোর জবাব দেন। তাই খোলামেলা আজকে আপনার কাছ থেকে বেশ কিছু বিষয় আমরা জানবার চেষ্টা করব, যা আসলে এক ধরনের মধুচন্দ্রিমার সময় বলতে যা বোঝায় সেটা কি অতিক্রান্ত হয়েছে সরকারের? মানে 100 দিন অতিক্রম হতে যাচ্ছে, মানে আমরা কাছাকাছি চলে এসেছি। আসলে ধন্যবাদ আপনাকে। আমি এইভাবে বলতে চাই যে আপনি যে শব্দটি বললেন মধুচন্দ্রিমা, আমার মনে হয় এ সরকার বিষয়টা এইভাবে কখনো চিন্তা করেনি। বাট যে কোনো সরকার যাত্রা শুরু করলে সবাই কিন্তু আমরা এই কথা বলি যে হানিমুন পিরিয়ড, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের এটা মধুচন্দ্রিমা হিসেবে আমরা দেখিনি। এই কারণে উনি আসলে বাংলাদেশ থেকে দূরে ছিলেন দীর্ঘ সময় ধরে, কিন্তু আপনি খেয়াল করবেন উনি বাংলাদেশের প্রত্যেকটা বিষয় নিয়ে 2 বছর 4 বছর আগে থেকে উনি কাজ করেছেন। প্রত্যেকটা বিষয় সম্পর্কে উনি কিন্তু ওয়াকিবহাল, উনি যে কর্মসূচি নিয়েছেন। সুতরাং এটা মানুষের এক ধরনের প্রত্যাশা ছিল যে যদি বাংলাদেশের জনগণ কখনো ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে হয়তো নিঃসন্দেহে বিএনপি ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা আসবে। সেক্ষেত্রে তো এক ধরনের মানসিক প্রস্তুতি ছিলই, আমি বিশ্বাস করি মানসিক প্রস্তুতি ছিলই। সুতরাং আপনারা দেখবেন যে এই কারণেই যখন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করলেন এবং 17ই ফেব্রুয়ারি থেকে এই বছরের সরকার যাত্রা শুরু করলো, আপনি দেখবেন খুব অল্প সময়ের মধ্যে উইদিন এ উইক সরকার কি প্ল্যান, কি পরিকল্পনা করেছিলেন সেগুলো বাস্তবায়ন করা শুরু করেছেন। তো এই জন্য আমরা বলি, শুরু থেকে বলি আসলে মধুচন্দ্রিমা না, এই সরকার প্রথম দিন থেকে কাজ শুরু করেছে। আর যেহেতু 100 দিন হতে যাচ্ছে আর কয়েকদিন পরেই, তো অনেকেই জিজ্ঞেস করে সাধারণত যে সফলতা ব্যর্থতা যেটা নর্মালি বলে, আসলে সফলতা ব্যর্থতা তো একজন একভাবে দেখে। তো একটি তো বিষয় আছে অর্থনৈতিক সফলতা, রাজনৈতিক সফলতা, স্থিতিশীলতা, নানা বিষয় আছে। বা আমি যদি বলি আমার কাছে কেন জানি মনে হয় আমি সফলতাটাকে একটু ভিন্নভাবে দেখি। সেটা হচ্ছে আপনি দেখবেন আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের এই যে মানুষের যে বাংলাদেশের আবহমান কালের যে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে ইরোশন অফ ভ্যালুজ বলতে আমরা যেটা বুঝি, এই জায়গাটাতে এক ধরনের ধস নেমেছে। এটা আমাদের যেমন সাংস্কৃতিক কারণ যেটা আছে, রাজনৈতিক কারণ আছে এবং সোশ্যাল মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স আছে। বাট আমি যদি বলি মোটা দাগে একটা, আমার কাছে মনে হচ্ছে যে মানুষের যে মর্যাদা, এই মানুষের মর্যাদাটা ফিরে এসছে রাষ্ট্রীয় কালচারে। রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রধানমন্ত্রী একটা জিনিস দেখিয়েছেন, একটা জিনিস বোঝানোর চেষ্টা করছেন এবং একটা জিনিস তিনি করে দেখিয়েছেন যে মানুষকে মর্যাদা দিতে হবে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যার যার মত আছে, কিন্তু তার মতের মূল্য দিতে হবে, তাকে মর্যাদা দিতে হবে। এবং আপনারা বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন, আমি যদি সময় থাকে আমি বলি, গতকালকে আমি তো চাঁদপুর গিয়েছিলেন। আপনি জানেন যে উনি প্রতি সপ্তাহেই বিভিন্ন জেলা সফর করেন, মানুষের সঙ্গে কথা বলেন, মানুষের সঙ্গে মেশেন
এবং জানার চেষ্টা করেন মানুষের আবেগ অনুভূতি, তাদের সমস্যাগুলোর কথা জানার চেষ্টা করেন, সম্ভাবনাগুলি খোঁজার চেষ্টা করেন। তো উনি চাঁদপুরে গিয়ে সম্ভবত মতলব উপজেলা একটা অনুষ্ঠানে খাল খনন, তো সেখানে একজন কৃষক এসছেন। তো লুঙ্গি পরা কৃষক, তো শার্ট পরে নর্মালি একটা স্যান্ডেল পরে এসছেন। তো নর্মালি কি হয়, অনেকে মনে করে যে হ্যাঁ, একজনকে তো অনেক সময় আমরা নানা কারণে হয়তো একজনকে তুলে দিই কথা বলার জন্য। তো উনি কথাবার্তা বললেন, কৃষক কথাবার্তা বলার পরে দেন উনি যে চলে যাবেন, প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে চলে যাবেন, প্রধানমন্ত্রী একটা চেয়ার নিয়ে ওনার পাশে বসালেন। এবং আপনি দেখবেন যে সামনে হাজার হাজার লোক ছিল, প্রত্যেকেই হাততালি দিয়ে সেটিকে সম্ভাষণ জানিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। এই যে এতগুলো মানুষ অ্যাকসেপ্ট করেছে, এর মানেটা কি? এর মানে হচ্ছে একজন প্রধানমন্ত্রীর কাছে একজন কৃষক বসতে পারে, এটা মানুষের এক্সপেক্টেড ছিল, কিন্তু এটা কেউ করেনি। কিন্তু প্রধানমন্ত্রী কাজটা করেছেন। খালি এটা না, আমি আপনাকে আরেকটা বলি। নির্বাচনের আগে আমরা জানেন যে যতটা সম্ভব আমরা অল্প সময় পেয়েছিলাম, কিন্তু আমরা সারা বাংলাদেশ ঘোরার চেষ্টা করেছি। এবং ওনার একটা বাস আছে আমাদের, যে প্রথম যে সবার আগে বাংলাদেশ, এটা দেখলেই মোটামুটি মানুষ সবাই মনে করেন এই বাসের মধ্যে প্রধানমন্ত্রী আছেন। এবং আমাদের 1 ঘন্টার পর যেতে লাগে 3 ঘন্টা, মানুষ জানে যে প্রধানমন্ত্রী আছেন এখানে। তো কখনো কখনো রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে যায়, হাজার হাজার মানুষ রাস্তা দুপাশে থাকে। তো একটা জায়গায় একজন আলেম, উনি কোরআন পড়েছেন অনুষ্ঠানে। তো কোরআন পড়ে স্বভাবত আমরা কি করি, যে অনুষ্ঠান শুরু হয়, সম্ভব আলেম উনি কোরআন পড়ে চলে যাবেন, কেরাত পড়ে উনি চলে যাবেন। তো উত্তরাঞ্চলের কোনো একটা জেলাতে হবে, আমার ঠিক জেলাটাই মুহূর্তে মনে নেই। তো উনি ইমাম সাহেব, ওই আলেম, উনি কথাবার্তা বলে উনি কোরআন পড়ে চলে যাবেন। যখন শেষ করলেন, তো তখন তো এখন প্রধানমন্ত্রী তখন ছিলেন বিএনপি চেয়ারপারসন, বিএনপি চেয়ারম্যান ওনাকে ডেকে ওনার পাশে বসিয়েছেন। সামনে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ 1 মিনিট 2 মিনিট ধরে কিন্তু সবাই হাততালি দিয়েছে। এর মানে হচ্ছে মানুষ এটা দেখতে চায়, এটা জানতে চায়, এটা এক্সপেক্টেড। কিন্তু এটা আমরা করিনি, এখন তিনি এটা করছেন। আমার কাছে মনে হয় এই যে মানুষের প্রতি শ্রদ্ধা দেখানো, মানবিক মর্যাদা যেটা, এই কাজটা তো এটা একটা বড় সফলতার জায়গা আমি মনে করি। না, এটা আপনি ঠিকই বলেছেন। এবং আমার মনে হয় যে দলমত নির্বিশেষে সবারই এটা দৃষ্টিগোচর হয়েছে যে প্রধানমন্ত্রীর যে মানবিক আচরণ এবং যে পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক জীবনে মানুষকে অনবোর্ড করা, সব কিছুর মধ্যে ওনার কর্মসূচি, সময়ানুবর্তিতা সব কিছুই মানে প্রশংসিতই হচ্ছে সোফার প্রধানমন্ত্রীর মানে সূচিতে আমরা যা দেখছি প্রতিনিয়ত। কিন্তু যদি পারফরমেন্সের দিক থেকে যদি আমরা আলাপ করি, সেখানে মানে 100 দিনে আমরা প্রতিনিয়ত আসার কথা শুনছি, কিন্তু একই সঙ্গে বর্তমান সময়ে বেশ কিছু চ্যালেঞ্জও আমাদের সামনে আছে। যদিও অনেক চ্যালেঞ্জ আপনারা বলবেন বা এটা জেনারেলি অ্যাকসেপ্টেডও যে এটা ইনহেরিটেড, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থনৈতিক মূল্যস্ফীতি, ব্যাংকিং ব্যবস্থা, কর্মসংস্থানের ইস্যু, এর সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিসও কিছুটা যুক্ত হয়েছে। তারপরেও ধরেন যে লোকাল কিছু ইস্যুস এখন তৈরি হচ্ছে, যেমন হামের প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে যে এত বাচ্চা মারা যাচ্ছে, সেখানে গভর্নমেন্ট আসলে কতটা ডেক্সটারিটি বা নৈপুণ্যের সঙ্গে এই সংকটটা মোকাবেলা করতে পেরেছে, দ্রব্যমূল্যের ক্ষেত্রে সরকার কতটা নৈপুণ্য দেখাতে পারছে, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছে, কর্মসংস্থানের বিষয়ে অনেক প্রতিশ্রুতি আছে, কিন্তু সোফার এখন পর্যন্ত কর্মসংস্থানমুখী উদ্যোগ কী আছে, প্লাস রাজনৈতিক ক্ষেত্রে বিরোধী যারা আছে পার্লামেন্টে যারা, তারা কিন্তু প্রতিনিয়তই আপনার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে শোরগোল করছেন, গণভোটের বিষয়গুলো আসছে, বেশ কিছু অধ্যাদেশ আইনে রূপান্তর হয়নি, সে বিষয়ে সব কিছু মিলিয়ে মানে সরকারের সাহসী সিদ্ধান্তের জায়গাগুলো কোথায়, বা সরকার আসলে ডেলিভারি ওরিয়েন্টেড সরকার যে সেটা কোথায় দেখাতে পারছে বলে আপনি জেনারেলি আপনার সাহসী সিদ্ধান্ত, আপনি দীর্ঘ প্রশ্ন করেছেন, এখানে অনেকগুলো বিষয় আসলে চলে এসছে। জি, আমার ধারণা যারা দর্শক তারা আপনার এই কথার মধ্যেও বেশ কিছু উত্তরের মতো করে বুঝতে পারবে। ধরা যাক, আপনি বললেন সাহসী সিদ্ধান্তের কথা, আপনি নিজে বললেন যে এই সরকার যখন যাত্রা শুরু করেছে একটা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা ছিল, আপনার একটা প্রশাসন, সেখানে খুব প্রশাসনের মধ্যেও খুব দোলাচল ছিল। এরপরে সরকার দায়িত্ব নেয়ার কিছুদিনের মধ্যেই বিশ্বযুদ্ধ পরিস্থিতি। এমন সময় দায়িত্ব নিয়ে সরকার যে কাজটা করেছে, যে আমি তো মনে করব চ্যালেঞ্জটা হচ্ছে যে ইশতেহার বাস্তবায়ন।
প্রথম সাহসটা হচ্ছে যে আমরা তো এই কালচারটা ভুলে গিয়েছিলাম যে নির্বাচনের আগে আমরা সারা দেশের জনগণের কাছে কথা বলবো, প্রতিশ্রুতি দেব, কিন্তু সরকার গঠন করার পরে কিন্তু আসলে অনেকে এটা ভুলে যায়। কিন্তু এই সরকার এটা ভুলেনি। ওই যে আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, এই যে না ভোলার পেছনে একটা বড় কারণটা হচ্ছে যে আমি আমার জনগণকে শ্রদ্ধা করি কিনা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেখিয়েছেন উনি তার জনগণকে শ্রদ্ধা করার কারণেই উনি সরকার গঠনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে উনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করেছেন। এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করতে গিয়ে এটা আমি তো মনে করি এটা একটা বড় সাহসী সিদ্ধান্ত। নির্বাচনী ইশতেহারকে ধরে ধরে প্রতি সপ্তাহে যতগুলো পয়েন্ট আছে এগুলো বাস্তবায়ন করা, এটা তো একটা বড় সাহসী সিদ্ধান্ত। এমন যেই পরিস্থিতির দায়িত্ব নিয়েছেন সেই পরিস্থিতির আলোকে। সো আমি মনে করি এই সাহসী সিদ্ধান্ত নেওয়ার কারণে ওনাকে উনিও জনগণের সমর্থন যেমন পাচ্ছেন, জনগণকে উনি যেমন, আমার কাছে এটা মনে হচ্ছে যে আমরা যখন যে সারা বাংলাদেশ ঘুরি, আমি এই কথাটা আরও এক জায়গায় বলেছি যে আসলে ওনার ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে তারেক রহমান জনগণকে ভালোবেসেছে, জনগণ তারেক রহমানকে ভালোবাসে, জনগণকে তারেক রহমান বিশ্বাস করে, জনগণ তারেক রহমানকে বিশ্বাস করে। আমি আপনার সঙ্গে হয়তো এই মুহূর্তে দ্বিমত করব না এই প্রসঙ্গে, কিন্তু ওই যে শুরুতে সেই শব্দটি ব্যবহার করেছে, এটা একটা প্রথাগত শব্দ বা চিরায়তকালে আমরা বলে থাকি যে মানে ইনিশিয়াল ডেজ আর হানিমুন পিরিয়ড, কিন্তু 100 দিন পার হওয়ার পরে তো পিপল উইল বি আস্কিং যে আসলে এর রেজাল্টসগুলো কী। এখন যে এক্সিস্টিং যে প্রশ্নটা আপনাকে করেছি, ধরেন এটা তো মানুষ প্রশ্নটা আসছে যে এইটার জন্য আপনি যাকেই অ্যাকাউন্টেবল করেন না কেন, পরিস্থিতিটা তো এই ধরেন যে 400, 450 বা বিয়ন্ড, এই যে হামের শিশু মারা যাচ্ছে বা ল অ্যান্ড অর্ডার বিষয়টা কতটা কার্যকরভাবে অ্যারেস্ট করতে। কয়েকদিন আগে পুলিশ সপ্তাহে গেছে, প্রধানমন্ত্রী অনেক বক্তব্য দিয়েছেন, কিন্তু কোথাও কোথাও ধরেন যে এক ধরনের মানে মানে ডেলিভারির একটু অভাব কি লক্ষ্য করা যাচ্ছে, বা সেই আলোচনাটাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন, কিভাবে এই বিবেচনার মধ্যে নিচ্ছেন এই বিষয়গুলোকে? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রসঙ্গটা বললেন, হামের যে সিচুয়েশনটা, এটা তো নিঃসন্দেহে কোনোভাবেই যুক্তি তর্কের আড়ালে এই সিচুয়েশনটাকে যদি আমরা ওভারলুক করতে চাই, এটা হচ্ছে অমানবিক। আমি সেদিকে যাব না। কার দোষ আর কার দোষ না সে কথাগুলো বলে আমরা সিচুয়েশনটাকে অন্যদিকে নেব না। এটা সত্যি যে হামের কারণে আমাদের অনেক মায়েরা সন্তান হারিয়েছে, অনেক স্বজন তারা কান্না করছে তো তাদের প্রিয়জনকে হারিয়ে। আসলে সিচুয়েশনটা এমন কেন হয়েছে? আমরা যদি খুব নর্মালি বুঝি যে 5 বছরের মধ্যে এই শিশুদেরকে কমপক্ষে দুটো ডোজ দিতে হয়। এখন কেউ একটা পেয়েছে, কেউ একটা পায়নি। কেন পায়নি? তা আমরা এটা খুঁজতে গিয়ে দেখেছি, সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং যখন হঠাৎ করে আমরা তো 12 তারিখে তো নির্বাচন হলো, 17 তারিখ থেকে সরকার পরিচালনা শুরু করেছে। প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়গণ দায়িত্ব নেওয়ার পরে তো যিনি যার মন্ত্রণালয়ের কাজগুলি বুঝতে শুরু করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখা গেছে যে তখন একটু খবর আসতে শুরু করেছে যে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। একটা সরকার দেখেন ক্ষমতা নিয়ে বুঝতেও তো সময় লাগে। দেন বুঝে তখন তারা যখন দেখলো, গভর্নমেন্ট যখন দেখলো যে না এটা আসলে সিচুয়েশনটা ভালো দিকে যাচ্ছে না, সঙ্গে সঙ্গে ওষুধ কিনলো, ইউনিসেফ থেকে ভ্যাকসিন নিয়ে আসলো। তাহলে এই ভ্যাকসিনটা কেন নিয়ে আসতে হলো? ভ্যাকসিন কেন ছিল না? কারণ হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন, এটা তো এগুলি ফ্যাক্টরি বিষয়। তো আপনি খোঁজ দিয়ে দেখেন 2022 সাল থেকে 21-22 সাল থেকে এই ভ্যাকসিনটা আনা হয়নি, এবং বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের সময় তো তারা দে হ্যাভ ফেইল্ড। এটা তো বলতে হয় যে দে হ্যাভ ফেইল্ড এটাকে আনার ক্ষেত্রে। গভর্নমেন্ট যখন এটা জেনে গভর্নমেন্ট ভ্যাকসিন এনে 5ই এপ্রিল পর্যন্ত আমরা সারা দেশের 18টি জেলায়, সম্ভবত 50-60 উপজেলা, আমি মুহূর্তে ফিগারটা মনে নেই, উপজেলায় যেখানে একটু সিচুয়েশনটা ওয়ার্সেনিং সেখানে সবাইকে টিকা দেওয়া হচ্ছে। এবং এরপরেই ইউনিসেফ থেকে আপনার ভ্যাকসিনটা আনা দরকার এনে সারা দেশে আমরা 20 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত 2 কোটি শিশুকে টিকা দেওয়া হচ্ছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আপনি এবং এই গেল একটা। কিন্তু এই যে সমস্ত মায়েরা সন্তান হারিয়েছেন, আপনি কি এটা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে উনি ওনার বক্তৃতায় বলেছেন যে কি কারণে হাম এবং রুবেলার টিকা দেওয়া হয়নি, কেন আমাদের মায়েরা যে সন্তান হারিয়েছেন
আমি তাদের কাছে আন্তরিকভাবে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। এটা কি একটা বড় বিষয় নয়? যদিও যিনি সন্তান হারিয়েছেন তার কাছে হয়তো এটা বড় বিষয় নয়, কারণ তিনি সন্তান হারিয়েছেন, আপনি আর কিছু শুনতে চান না। কিন্তু এই জায়গাটাতে উনি অ্যাকনলেজ করছেন যে ওনার হ্যাঁ, আমরা বলতে চাইছি যে এই সরকার ঠিক মতো ডিল করেছে বলেই তো সিচুয়েশন আরও ওয়ার্সেনিং হয় নাই। ভ্যাকসিন তো আনা হয়নি, এটা তো চাইলে দেয় না, এটা তো একটা সিস্টেমের বিষয় যে আজকে যদি আমি ফোন করি না, কালকে ভ্যাকসিন দিয়ে দেবে কিন্তু না। এই প্রশ্নটা কেন আসছে? প্রশ্নটা আসছে যে পরিমাণ মানে কি বলে যে কন্টিনজেন্সি প্ল্যান দেখা দরকার ছিল, দেখা যায় যে স্বাস্থ্যমন্ত্রী দৌড়ঝাঁপ করছেন স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সিদ্ধান্ত, কিন্তু এইভাবে শিশু মারা যাচ্ছে মানে প্রস্তুতিটা বা কার্যক্রমটা অতটা সিরিয়াসলি দৃশ্যগোচর হচ্ছে না। দৃশ্যগত হতো যদি আমরা একটা টিকা দিয়ে যদি আমরা টেলিভিশনে আসতাম, একটা দুইটা টিকা দিয়ে যদি আমরা পত্রিকায় ইন্টারভিউ দিতাম। না, আইসিইউ প্রবলেম, তারপরে হসপিটাল সাপোর্টের অসুবিধা। দেখেন, আপনার কাছে কি মনে হয় যে এখানে অনেকগুলো আইসিইউ বেড আছে, গভর্নমেন্ট সেই আইসিইউ বেডগুলি ব্যবহার করছে না? তার মানে হচ্ছে যে এটা তো ইনহেরিট করছে। আইসিইউ বেড তো একদিনে করা সম্ভব না। তার মানে যে আমরা যে এর আগে যে সমস্ত যারা যে গভর্নমেন্ট আছে, যারা উন্নয়নের কথা বলে সময় ক্ষেপণ করেছিল, তার মানে হচ্ছে কিছু হয়নি। তো আইসিইউ বেডের কথা কখন বলবেন? আইসিইউ বেড তো চাইলেই তো তৈরি করা যায় না। আমাদের এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোর ম্যাক্সিমাম ইউজ করা যায় কিনা, এবং আমরা কিন্তু এক্সট্রা বেডও করেছি, হাসপাতালগুলোতে এক্সট্রা বেড করেছি। সো গভর্নমেন্টকে বুঝতে হবে যে গভর্নমেন্ট, আপনি নিজে বললেন এখন 100 দিন পূরণ হয়নি, তার মধ্যে কি সিচুয়েশনে সরকার দায়িত্ব নিয়েছে এবং এই অভ্যন্তরীণ ক্ষেত্রে কি বড় রকমের একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। সরকার কিন্তু মানে ইলেকশন ম্যানিফেস্টোতে মানে মেগা প্রকল্পের উপরে কম মানে যতটা ফোকাস করেছে তার চেয়ে কর্মসংস্থান বা মানে ক্ষুদ্র উদ্যোক্তা, নারীদের এম্পাওয়ার করা, তাদের এইসবের উপরে যুব কর্মসংস্থানের উপরে করেছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা মেগা প্রকল্পের দিকেও চলে গেছে। যেমন পদ্মা ব্যারাজের কথা বলুন, তো সরকার কি তাদের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন দর্শন কি বদল করতে যাচ্ছে কিনা? না, এটা বদল না। সরকার মেগা প্রকল্প কোনটার কথা বলেছে? যেই মেগা প্রকল্প রেভিনিউ আর্ন করতে পারবে না, যেই মেগা প্রকল্প মানে হচ্ছে মেগা দুর্নীতি, যেটা ছিল আমরা আগে দেখেছি যে 100 টাকার কাজ হচ্ছে 1000 কোটি টাকায়। ওই যে ওই কয়েকদিন আগে আপনি দেখেছেন মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অডিট রিপোর্ট দিয়েছিল 18টা প্রতিষ্ঠান। পুলিশ উইকে এটা বলেছেন যে ওখানে একটা বালিশের দাম পড়েছে 80,000 টাকা। তো উনি খুব মানে কথা চলে বলছিলেন যে তাহলে তো এমন একটা বালিশ আমরা জাদুঘরে রেখে দিতে পারি। সো এই মেগা প্রকল্পের নামে দুর্নীতি, লুটপাট এসব না, যে সমস্ত প্রকল্পগুলো আমাদের জন্য দরকার এবং যেগুলো আমাদেরকে রেভিনিউ দেবে, যেগুলো আমাদের এমপ্লয়মেন্ট তৈরি করবে, যেগুলো আমাদেরকে মানুষের সুবিধা হবে, সেগুলো করব আমরা। কিন্তু মেগা প্রকল্প বলতে যে আপনি হঠাৎ করে এমন একটা কিছু করলেন যেটার এখন আসলে প্রায়োরিটি আছে কিনা, কিংবা সেটার কতটা ইউজ এখন এই মুহূর্তে আছে, এগুলি না চিন্তা করে যদি আপনি শুধুমাত্র একটা কিছু করার জন্য টাকা খরচ করলেন, রাষ্ট্রের টাকা খরচ করলেন, রাষ্ট্রকে ঋণ নির্ভর রাষ্ট্র বানিয়ে দিলেন, আমরা বলছি এই গভর্নমেন্ট সেই ধরনের প্রকল্পের দিকে যাবে। প্রধানমন্ত্রীর যে আপনার মানে ব্যক্তি প্রধানমন্ত্রীর যে দর্শন বা ওনার যে আপনার যে সৌজন্যবোধ, ওনার যে শৃঙ্খলার যে দৃষ্টান্তগুলো, সেগুলো আমরা অনেকেই সবাই দেখছেন এবং এগুলো নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, প্রশংসাসূচক আলোচনা হচ্ছে। তো এগুলো কি ট্রান্সলেটেড হচ্ছে কি না ইন দি মানে কি বলবো যে অ্যাডমিনিস্ট্রেশন অথবা মানে দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে, অথবা মানে কি বলবো যে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সেটা কি মানে সঞ্চারিত হচ্ছে কিনা, তারা কি সেই লেসনটা নিয়ে প্রশাসনিক পরিবর্তনের পথে যাচ্ছে কিনা, সেটা কি দৃশ্যমান? আমার কাছে মনে হয় যে আপনি তো ওভারনাইট চেঞ্জ করতে পারবেন না, বাট প্রধানমন্ত্রীর একটা যেটা দেখেছেন কিনা, উনি যে কোনো কিছু উনি আগে দৃষ্টান্ত স্থাপন করেন, তারপর উপস্থাপন করেন। আপনি দেখবেন যে উনি প্রথম যখন সচিবালয়ে গিয়েছেন, সচিবালয়ে অফিস করেছেন, উনি প্রত্যেক দিন 9টার 10 মিনিট আগে কিংবা 9টার 10 মিনিট পরে, দ্যাট মিনস এই আগে 10 মিনিট পরে 10 মিনিট, এই 20 মিনিটের মধ্যে কিন্তু ওনার এই রুটিনটা ছিল। কমপক্ষে 15 ডেজ উনি এভাবে করেছেন। অ্যান্ড দেন একদিন গিয়ে কয়েকটা মন্ত্রণালয়ে ঘুরেছেন। এখন তো সব আপনি দেখবেন যে আপনি খোঁজ করে দেখেন, সব মন্ত্রীরাও ঠিকঠাক মতো অফিসে যায়, সমস্ত সচিবরা অফিসে যাচ্ছেন, কর্মকর্তারা অফিসে যাচ্ছেন, কারণ তারা যখন দেখেন যে প্রধানমন্ত্রী নিজেও সময় মেনটেন করেন, হ্যাঁ, এবং তিনি নিজেও কাজের ব্যাপারে সিরিয়াস, তো সবাই ঠিক মতো কাজ করছে। এবং আমার তো ধারণা যে এভাবে চললে অবশ্যই প্রশাসনের মধ্যে এই একটা বার্তা যাবে। উনি যেই জায়গাটা বিশ্বাস করেন, কয়েকদিন আগে আপনি জানেন যে ডিসি সম্মেলন হয়েছিল, বিভাগীয় কমিশনার এবং ডিসিদের একটা সম্মেলন হয়েছিল। তো সেখানে উনি খুব সুন্দর করে একটা বার্তা দিয়েছেন। উনি বলেছেন যে দেখেন,
আমরা কথায় কথায় বলি যে জনগণ রাষ্ট্রের মালিক। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যখন সেবাগ্রহীতারা, যখন মানুষ আপনাদের কাছে যাবেন, অফিসে যাবেন, তারা যেন আপনাদের আচরণে, কাজে, ব্যবহারে একটু হলেও ফিল করতে পারেন যে তারা রাষ্ট্রটার মালিক। তো আমার কাছে মনে হয় এই কথাটা যে উনি বলেছেন, এইটারও উনি উদাহরণ স্থাপন করেছেন। উনি দেখবেন যে প্রায় রাস্তায় বলেন কিংবা অফিস থেকে বেরোনোর সময় বলেন, কারো কোনো কেউ সামনে আসলে, কারো কোনো প্রবলেম পড়লে কিন্তু উনি চেষ্টা করেন যে সেখানেও তাকে হেল্প করার জন্য যতদূর সম্ভব এটা করার চেষ্টা করছেন। তিনি যে ভালো কাজগুলো করছেন এগুলো যাতে ট্রান্সমিট হয়, আপনি যেটা বললেন সেটাও উনি এনশিওর করার চেষ্টা করছেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে সেটা ধীরে ধীরে হচ্ছে। না হলে আপনি জানতেন কেমন করে? একটা পলিটিক্যাল মানে কি বলবো স্ফিয়ারে, রাজনৈতিক অঙ্গনে বিরোধী দলের মধ্যে এক ধরনের অস্বস্তি জুলাই সনদকে কেন্দ্র করে, এবং তাদের সেই মানে প্রতিবাদের বিভিন্ন ভাষায় আমরা পার্লামেন্টও দেখেছি। এখন তারা আগামীতে কোন পথে যাবে এবং এটা সরকার এইসব নিয়ে কি ভাবছে, প্রশাসনে বিভিন্নভাবে মানে দলীয় মানে রাজনৈতিক মানে দল হিসেবে প্রশাসনকে আগের প্রশাসনগুলোকে দলীয়করণের একটা অভিযোগ ছিল, সেটা এখন কোন পর্যায়ে কিভাবে সরকার চিন্তা করে। বিরোধীদের পক্ষ থেকে নানা বিষয়ে অস্বস্তি আছে এবং তারা সেগুলো প্রকাশও করছেন মাঠে। তারা কিছুটা মানে জনসম্পৃক্ত হয়ে সরকারের ব্যর্থতার চিত্রগুলো বা সমালোচনার জায়গাগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন। কিছু আঞ্চলিক পর্যায়ে সমাবেশও করছেন। রাজশাহীতে যেমন 11 দলীয় জোট থেকে সমাবেশ করা হয়েছে, রংপুরে জামাত ইসলামী প্রোগ্রাম করেছে। আগামী দিনে পার্লামেন্টেও তারা আরও সরব হবে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে তাদের মধ্যে অস্বস্তি আছে। গণভোট অধ্যাদেশ সেটি আইনে পরিণত হয়নি, বা অন্যান্য বেশ কিছু অধ্যাদেশ আইন করা হয়নি। এই অতৃপ্তি এবং সরকারের পারফরমেন্সটাকে তারা অনেকটাই জনপ্রিয়তা অর্জনের প্রকল্প হিসেবে বলতে চাইছে। তো আপনার 2/3 মেজরিটি, কিন্তু সংখ্যায় যতই হোক না কেন, বিরোধী দলের এই সমালোচনা বা তাদের সঙ্গে তাদের এই প্রত্যাশা জায়গাগুলো নিয়ে সরকার কী ভাবে বা মাননীয় প্রধানমন্ত্রী কী ভাবেন? প্রথম কথা হচ্ছে, বিরোধী দলের মধ্যে অস্বস্তি আছে, এটা যদি বলতেন যে নেই, এটা অস্বাভাবিক হবে। থাকাই তো স্বাভাবিক। যদি সরকারের সকল কাজে বিরোধী দলের কোনো অস্বস্তির কোনো জায়গা থাকে না, তাহলে তো বিরোধী দলও হয় না। হ্যাঁ, অবশ্যই সরকার যে সমস্ত কাজগুলি করে বিরোধী দলের ভিন্নমত থাকবে, সেই জায়গাতে তাদের অস্বস্তির জায়গা থাকবে, সেটা তাদের বিষয় তো থাকবে। সরকার যদি যৌক্তিক যে কোনো বিরোধিতা সরকার মেনে নিতে রাজি আছে, আপনি দেখবেন সংসদের প্রথম অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাগুলো বলেছেন, তো সেই কথাগুলো যদি আমরা দেখি এবং সেগুলো যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখি যে ইয়েস, আমরা যেই জায়গাটা বিরোধিতার জন্য কেউ বিরোধিতা করে এটা আমরা আশা করি না, আবার যদি কেউ যৌক্তিক বিরোধিতা করে সরকার সেটাকে ওয়েলকাম করে। আপনি সনদের কথা বলেছেন, তো সনদ নিয়ে তো আমাদের অনেক কথাবার্তা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, এটা খুবই ওপেন টু অল, যে জুলাই সনদ যেটি স্বাক্ষরিত হয়েছিল সংসদের সাউথ প্লাজায়, সেই জুলাই সনদকে বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। যেইভাবে, যেই শর্তে, যেভাবে উনি সিগনেচার করেছেন, অসংখ্য মানুষ দেখেছেন, বাংলাদেশের মানুষ দেখেছেন, সেখান থেকে বিএনপি এখনো সরে আসেনি। প্লাস বিএনপি যে 31 দফা প্রণয়ন করেছে এবং 31 দফার আলোকে নির্বাচনী ইশতেহার করেছে, এই 31 দফা প্রণয়ন করার সময় সারা বাংলাদেশের জনগণের সঙ্গে সংলাপ করেছে বিএনপি। দেখবেন সারা বাংলাদেশের জনগণের সঙ্গে সংলাপ করেছে। এটা ইতিমধ্যে এর আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের কেউ করেছে কিনা আমি জানি না, করেছে। সেই 31 দফার আলোকে নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ প্রত্যেকটা মানতে বিএনপি রাজি এবং এখনও মেনে চলছে। সো এখন বিরোধী দলের অস্বস্তি জায়গা যদি কোনো জায়গা থেকে থাকে, সেটা বিরোধী দল দেখবে। সেখানেও যদি তাদের কোনো কিছু মানার থাকে, যদি মনে করে সরকার যদি মনে করে যে জনগণের স্বার্থে তাদের এই কথাটা রাখা দরকার, দেখা দরকার, সেটা দেখবে। সরকারের মধ্যে কি মানে 2/3 সংখ্যাগরিষ্ঠতার একটা অহংকার কাজ করে কিনা? আমার তো মনে হচ্ছে যে অহংকার কাজ তো করছেই না, বরং সরকারের এক ধরনের দায়িত্বটা বেড়ে গেছে। এই যে আপনি যে কথাটা বললেন যে সরকারকে এটাকে মানে কি বলবো, আপনি কি শব্দটা ব্যবহার করলেন, যে অহংকার ইগো না, এটা না, বরং সরকারি জায়গাটা দায়িত্বটা বেড়ে গেছে। কারণ হচ্ছে যে মানুষ তো দীর্ঘ আসলে কি, আমরা তো সমস্ত কিছু রাজনৈতিক দুই পক্ষ বসি, দুই পক্ষ একজন আরেকজনকে কীভাবে ঘায়েল করা যায়, এই জায়গাটা তো করি আমরা টকশোতে বসে।
এটা না করে আসলে আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যেটা দেখেছি, জি উনি আসলে একটা দায় দায়িত্ব থেকে কাজগুলো দেশের জন্য কাজগুলি করছেন। প্রত্যেকটা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে মানুষ ভোট দিতে পারেনি, নিজেদের সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনি দেখবেন বিভিন্ন সময় বক্তৃতায় একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে যতদিন পর্যন্ত বাংলাদেশে জনগণের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো না। ওনার কথা হচ্ছে যে একজন নাগরিক সে নিজেকে ক্ষমতায়িত মনে করতে হবে। জি তো সেই কাজটা করার জন্য এই যে উনি যেহেতু এটা চিন্তা করেন, বিশ্বাস করেন, তাহলে এই কাজটা এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করা রাষ্ট্রে সুশাসন দিয়ে তার দলের মধ্যে পড়েছে। তা এখন বিএনপি 210 জন এমপি আছে সারা দেশে। তাহলে এই এমপি, এই প্রত্যেকটা এমপিকে প্রধানমন্ত্রী যে সমস্ত কাজগুলি বলছেন করছেন সেগুলোকে প্রত্যেকটা এমপি অনুসরণ করে তার নিজ নিজ এলাকায় কাজগুলি করতে হচ্ছে। তাহলে না, এমনি মন্ত্রীদের পারফরমেন্স মূল্যায়ন মানে কিভাবে হচ্ছে, মানে মনে করি হ্যাঁ না, উনি তো কতটা- স্বাভাবিক, আপনি জানেন একটি সরকার যখন, সরকার তো একটা প্রশাসন যন্ত্র আছে, সরকারি যন্ত্র, সরকার যেভাবে চলছে, তো গভর্নমেন্ট তো অবশ্যই যে নিয়মে প্রত্যেকটা মন্ত্রণালয়ের পারফরমেন্সগুলো সরকার পেয়ে থাকে, এটা এই সরকারের ক্ষেত্রে হচ্ছে। প্রধানমন্ত্রীর সামনে উনি খোঁজখবর নিচ্ছেন। এটাও তো আপনার পক্ষে এখন মানে বলা সম্ভব না, বা অনেক হয়তো জানাও হয়তো পরিষ্কারভাবে জানা সম্ভব না, তবুও জাস্ট কিউরিওসিটি থেকে মন্ত্রিসভা আরও কলেবর আরও বাড়ানো হবে বলে অনেক শোনা যাচ্ছে আর কি। না, শোনা শোনা যায় তো অনেক কিছুই, সেটা তো আমি জানি না। এটা 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 যদি কখন, এগুলো তো নর্মাল প্রসেস। জি। হ্যাঁ, এগুলি লেখা আপনি দেখবেন যতগুলি নিউজ দেখেছেন, কোনো সোর্স তো নাই, কারো নাম নাই, কেউ তো বলছে না। তো একজন লেখা শুরু করলে সবাই লেখা শুরু করে। এখন কেউ কিন্তু বলছে না সোর্স কবে। তো এখন লিখতে লিখতে 15 দিন 20 দিন পরে যদি নর্মালি কোনো কিছু হয়ে যায় তাহলে মনে করবেন যে খবর সঠিক। হ্যাঁ। তবে আমি এটা বলি যে মন্ত্রীদের মধ্যে উনি মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করেন, সকল অফিসে গিয়ে কিন্তু উনি পত্রিকাগুলো দেখেন পড়েন, যেই নিউজগুলোর সঙ্গে ওনার মনে হয় যে এগুলো আমার এখনই সলভ করা উচিত, জি। এখন উনি করবেন। এই যে কয়দিন আগে আপনারা দেখেছেন কিনা, কক্সবাজারে একটা ঘটনা ঘটেছে, সম্ভবত কোনো একটা জায়গা, কোনো একটা রাস্তা তৈরি করার জন্য, সড়ক নির্মাণ করার জন্য প্রায় 3000 গাছ কেটে ফেলতে হবে। উনি কিন্তু সড়ক মন্ত্রীকে ডেকে কক্সবাজারে পাঠিয়েছেন ওই রাস্তাটাকে সম্ভবত একটু প্ল্যান পরিবর্তন করে, কিংবা ওই যেই প্ল্যানে ছিল সেখান থেকে একটু সরিয়ে এনে, হ্যাঁ, রাস্তার কাজ ঠিকমতো হচ্ছে, কিন্তু যেন গাছগুলি কাটা না যায়, এই কাজটা করেছেন। তো এটা তো একটা বড় কাজ। তো এইভাবেই প্রত্যেকটা মন্ত্রী কে কি করছেন সেটা মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন এবং উনি সঙ্গে সঙ্গে খোঁজখবর রাখছেন। এই কারণেই দেখবেন উনি কিন্তু সচিবালয়ে বসানোর কারণে বেশি। এই গত সরকার তো ধরেন প্রায় 100 দিন হতে চললো আর কি, এর মধ্যে 5-6 দিন আমরা ওই যে প্রধানমন্ত্রীর তেজগাঁও অফিসে বসেছি। আর অধিকাংশ সময় আমরা ওখানে বসেছি, কারণ ওখানে বসলে উনি যখন ইচ্ছা খুব কুইক কোনো ডিসিশন দিতে হলে, কোনো কুইক মিটিং করতে হলে, কাউকে, জনগণকে কষ্ট না দিয়ে, ট্রাফিক সিস্টেমের উপরে একটা প্রেশার ক্রিয়েট না করে কিন্তু কাজটা করে ফেলা না, সম্ভব। ধরেন আমরা যদি ইমাজিন করি যে মাননীয় প্রধানমন্ত্রী, এবং এটা দেখতে ভালো লাগছে যে উনি হয়তো ওনার পরিবারকে নিয়ে সিনেমা দেখতে গেলেন, উনি নাটক দেখতে গেলেন, যেগুলো আসলে আমরা আমাদের এই চলমান জীবনের মধ্যে এগুলো আমরা খুব একটা এক্সপিরিয়েন্স করি নাই আগে। এই ধরনের আরও উনি বৃষ্টি স্নাত দিনে নিজে গাড়ি ড্রাইভ করছেন, উনি একটা সোশ্যাল ইভেন্টে যাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে অন্তরঙ্গভাবে মিশেছেন, কথা বলেছেন। এরকম হতে পারে না যে উনি একটা হসপিটাল ভিজিট করলেন হামের আক্রান্ত একটা শিশুকে দেখতে, বা উনি এরকম হতে পারে না যে উনি একটা বাজারে চলে গেলেন জিনিসপত্র দাম দেখার জন্য, মানে জাস্ট আমাদের কিউরিওসিটি অ্যাজ এ প্রেস সেক্রেটারি, হতে পারে কিনা? হ্যাঁ, পারে না কেন, উনি করেছেন তো। উনি এই তো 2-3 দিন আগেই আপনার একটা পত্রিকায় রিপোর্ট দেখে হামে আক্রান্ত দুইটা শিশু মা স্ট্রাগল করছে, তো উনি সেখানে ওদের সাথে কথাবার্তা বললে, ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করে সেখানে উনি যেভাবে ওনার সহায়তা করার কথা তিনি সেটা করছেন। আপনি কি জানেন উনি প্রধানমন্ত্রী অনেকগুলো ফ্যামিলি, অনেক হাজার ফ্যামিলির উপরে উনি পার্সোনালি ওনাদেরকে দেখেন, ওদেরকে সহায়তা করেন। এগুলি আমরা অনেক সময় জানি না। ওনার যে সমস্ত কাজগুলি আমি সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি, এবং অনেক সময় কথাবার্তা বলতে গেলেও আমি দেখেছি যে মানুষ অনেকেই তারেক রহমানকে শুধুমাত্র পলিটিশিয়ান হিসেবে দেখা নাই, যে উনি একজন রাজনৈতিক নেতা সেই হিসেবে না, বরং ওনাকে অনেকে মানে সোশ্যাল রিফর্মার হিসেবে মনে করছে। এই যে কতগুলো বিষয় আপনি বললেন, আপনি বলেন যে
54 বছর ইতিহাসে বাংলাদেশে একজন বলেন যে ঢাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছে কিন্তু কোনো প্রতিরোধের মুখোমুখি হয়নি। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, সেনাবাহিনী ছিল এবং একদম কড়া নিরাপত্তা প্রহরার মধ্যে গিয়েছেন। আর কিন্তু সে কিন্তু বাংলাদেশের যে এখন ট্র্যাডিশনাল পলিটিক্যাল স্পেকট্রাম তো চেঞ্জ হয়ে গেছে। তখন এই প্রশ্ন যদি আওয়ামী লীগ থাকতো নিশ্চয়তা তারা করতে। এখন এই আলোচনার মধ্যে কিন্তু আসে যে এখন সরকারকে কিছুটা নমনীয় হচ্ছে আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় অনেক নেতা আছেন যারা জেলে ছিলেন বা তাদের অনেকে জামিন হচ্ছে, বা এই যে সম্পাদকরা দেখা করতে যাচ্ছেন, সাংবাদিকদের তালিকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং উনি এগুলো উড়িয়ে দেননি, উনি বিবেচনা করবেন বলছেন বিষয়গুলো। তাতে কি মনে হচ্ছে যে উনি রাজনৈতিক প্রতিপক্ষের বিষয়গুলোকে উনি কিভাবে দেখেন? উনি যেটা শুরু থেকে যে জায়গাটা আমরা দেখেছি, উনি বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি উনি দেখতে চান না। কিন্তু তাই বলে যারা খুন করেছে, গুম করেছে, লুট করেছে, ফৌজদারি অপরাধ করেছে, অর্থ পাচার, টাকা পাচার করেছে, এদেরকে ছেড়ে দেওয়া হবে সেটা না। কিন্তু বিষয়টা এমন না যে আমি একজন ভিন্ন মতের মানুষকে অপছন্দ করি, সুতরাং তাকে আমি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার পেছনে আমি লাগবো, এটা করতে চান না উনি। যেটা আমরা বিগত ফ্যাসিবাদী হ্যাঁ, শাসন সময় আমরা সেটা দেখিনি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করতে চান, যে আমরা প্রতিহিংসা রাজনীতি করতে চাই না, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আবার যে মানুষগুলো ভিকটিম হয়েছে, যে মানুষগুলো এখনও তার অপেক্ষা করছে, না জানি তার ওই অপহৃত মানুষটি ফিরে আসবে, কোনো সন্তান চিন্তা করছে হয়তো তার বাবা ফিরে আসবে, সুতরাং এইসব মানুষগুলো যারা এই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের সঙ্গে জড়িত ছিল, এটার বিচার হবে। হ্যাঁ, কিন্তু ভিন্ন মতের কারণেই কারোর বিরুদ্ধে উনি প্রতিহিংসা রাজনীতি করতে চান না। এমনি আপনার ফরেন রিলেশনসের ক্ষেত্রেও দেখা যায় যে এমনকি সরকারের মধ্যে কিছু নিয়োগ নিয়েও প্রশ্ন আছে। এখন এই প্রশ্নগুলো কেউ পছন্দ করুক না করুক আলোচনা কিন্তু হয়, সবসময় আলোচিত হচ্ছে যে এখানে মনে হয় কি যে সরকার পুরোপুরি সভরেন না, সরকার কোনো না কোনোভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সদের সঙ্গে মানে কোনো কারোর সঙ্গে যুক্ত হয়ে এই বিষয়গুলো কি সেরকম কিছু, নাকি না সরকার আসলেই সভরেন আছে এবং তার ডিসিশন মেকিংগুলো সভরেন পর্যায়ে আছে? আপনার কাছে কেন মনে হয় একটা সরকার সভরেন না? এই প্রশ্নটা তখন হবে, এই কথাটা যদি আমরা বলি যে আমি সভরেন কি সভরেন না, তাহলে আমি আমার নিজেকেই, আমার নিজের কর্তৃত্ব সম্পর্কে, নিজের অধিকার সম্পর্কে, নিজের মর্যাদা সম্পর্কে একজন নাগরিক হিসাবে আমি বরং আমাকে ছোট করব। কেন ছোট করবো জানেন? আপনি কি বলেন 12 তারিখে যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা কি মানুষ ভোট দেননি? আপনি ভোট দেননি, আমি ভোট দিইনি, বাংলাদেশের মানুষ ভোট দেয়নি। যদি মানুষ ভোট দিয়ে যদি সরকারটা নির্বাচিত করে, তাহলে কেন আমাকে বলতে হবে যে সভরেন কি সভরেন না? তাহলে প্রশ্নগুলো আসে এই জন্য যে প্রশ্ন মানে আসে মানুষের এই পিপলস ফেয়ারে বা জনপরিসরে যে আলোচনাগুলো হয় যে আমাদের অতীতের সরকার বা মধ্যের সরকার যেসব কি বলবো যে চুক্তি বা যেসব পার্টনারশিপ করেছে সেগুলো সবসময় দেশের স্বার্থ সংরক্ষিত হয়নি। এখন একটা সভরেন সরকার এত বিপুল ভোটে বিজয়ী হয়েছে, তারা অনেক কিছু রিভিজিট করতে পারে, এই ধরনের সামর্থ্য তাদের আছে, এই বিশ্বাস মানুষ করতে চায়। কিন্তু সেসব ক্ষেত্রে দেখা যায় যে না, আলটিমেটলি কিছু কিছু বিষয় আছে যে একটু আনটাচড থাকা, কিংবা নিয়ম অনুযায়ী দেখেন যে অনেক চুক্তি পার্লামেন্টে আলোচনা করতে হয় বা সেগুলো নিয়ে খোলামেলা ডিসকাশনের ব্যাপার আছে, আনলেস এটা দেশের সিকিউরিটির সঙ্গে বা অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্ত না থাকে। ওই জায়গার মধ্যে কি সরকার আরেকটু ওপেন আপ হতে পারবে কিনা বা হবে কিনা জনগণের সামনে? না, কেন হবে না? প্রথম, এই সরকারের চুক্তি কার সঙ্গে? এই সরকারের চুক্তি অন্য কোনো দেশের সঙ্গে না, এই সরকারের চুক্তি জনগণের সঙ্গে। জনগণের সঙ্গে যে সমস্ত সরকারের চুক্তি নাই, সেই সমস্ত সরকার তল্পিতল্প সহ কিন্তু সরকার পালিয়ে গেছে। ব্যক্তিরা, কোনো একটা ব্যক্তিও না, খালি পুরো সরকার পালিয়ে গেছে, এটা আমরা দেখেছি। কিন্তু এই সরকার তো জনগণের সরকার। তো এই সরকারের প্রথম এবং প্রধান চুক্তিটা হচ্ছে জনগণ। আর যে সমস্ত বিষয়গুলো বলছেন পার্লামেন্টে করার কথা, আমরা পার্লামেন্টে আলোচনা করব। এই প্রথম অধিবেশনে তো আপনি জানেন যে আগের গভর্নমেন্টের অনেকগুলো বিল এসছে, অনেক এগুলো কাজ করেছে। সো সামনের দিকে যদি এই গভর্নমেন্ট নতুন করে কোথাও চুক্তি হয়, এগুলো হয়, তো নিঃসন্দেহে আলোচনা করবে, কেন করবে না? আমরা তো বলছি, মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তো উনি বলেছেন যে আমরা এই সংসদটাকে একটা যুক্তি তর্ক রাজনীতির জায়গায় করতে চাই, যে আমরা চাই যে জনগণ ভোট দিয়েছে, জনগণের জন্য আমরা কথা বলবো। এবং এটা করার জন্য আপনি এই প্রথম অধিবেশনে
কিছু ইন্টারেস্টিং ঘটনা ছিল, এটা অনেকে জানেন না। এই সংসদ অধিবেশনে রিক্সাওয়ালা, গার্মেন্টস শ্রমিক, কৃষক, প্রাথমিক স্কুলের শিক্ষক, আমি বলেছি গার্মেন্টস কর্মী, এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু পার্লামেন্টে গেছে। এবং আমি গিয়ে শুনেছি যখন পার্লামেন্ট থেকে অধিবেশন দেখেছে, তারা দেখে বেরোনোর সময় যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, একজন বললো যে আমরা এই পার্লামেন্টে দেখতে এসেছি কারণ আমরা জানি আমরা ভোট দিই, এই ভোট দেওয়ার পরে এরপরে এরা কোথায় যায়, কোথায় বসে, আমাদের কথাগুলি কেমন করে বসে, আমরা একটু দেখতে আসছি। সো আমার কাছে মনে হয় এই যে এক ধরনের জবাবদিহিতা, বিদেশে চুক্তি হলে, দেশে চুক্তি হলে যাই করি, আমরা যখন পার্লামেন্টে করব, আবার পার্লামেন্টে এমপিরা কথা বলবেন, মানুষ শুনবে, আবার এমপিরা ঠিকমতো কথা বলছেন কিনা তাদের এলাকার জনগণ দেখবে। আমরা কতটা, এই সরকার কতটা করতে পারবে কিনা জানি না, বাট এই ইন্টেনশনটা আছে যে জনগণকে বাইরে রেখে এই সরকার কোনো কিছু করবে না। একটা বিষয় সেটা হলো যে ধরেন মানে পতিত স্বৈরাচারের যারা অন্যায় অবিচারের সঙ্গে নানা ধরনের যে আপনি অপরাধ সংগঠিত করেছে সেগুলোর বিচার হবে এবং সেগুলোর ব্যাপারে সরকার একেবারে আনকম্প্রোমাইজিং ডেফিনেটলি। অনেক সময় যে অন্তর্বর্তী সরকারেরও নানা পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্ন উঠে সেসব ক্ষেত্রে কি সরকার একই রকম আনকম্প্রোমাইজিং থাকবে নাকি তাদের প্রতি একটু লিনিয়েন্ট থাকবে? সরকার আনকম্প্রোমাইজিং থাকা কোনো সরকার দেখে না, যে অতীতের সরকারের বেশি আনকম্প্রোমাইজিং আগেরটা কম, সেটা না। সরকার দেখবে যে অন্যায়টা কী। সো অন্যায়ের প্রতিকার হোক, সেটা ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট হোক, সেটা আরও পাস্টের গভর্নমেন্ট হোক, সেটা আরোই হোক, সবার প্রতি সমান। অন্যায়টা হচ্ছে যে যেই কাজটা সরকার করতে চায় আর কি, যেটা প্রধানমন্ত্রী বলছেন যে আমরা যদি বিচার বিভাগ ঠিকঠাক মতো কাজ করুক, আইন শৃঙ্খলা বাহিনী ঠিকঠাক মতো কাজ করুক, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। সো এখানে আমরা আলাদা করে বলার কিছু নাই যে এই সরকারের প্রতি আমরা একটু কম বেশি ভালোবাসি, ওই সরকারের কম, বিষয়টা এমন না। যার যে অপরাধ অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে। বাক স্বাধীনতা একটা বড় প্রশ্ন সবসময়। বাক স্বাধীনতা, অপ্রিয় কথা শুনতে খুবই খারাপ লাগে, একটু অস্বস্তি লাগে এবং সবারই এই পেশেন্স, টলারেন্স এগুলো কমই দেখা গেছে, সবসময় এটা কমই দেখা গেছে, তো পছন্দ করে না। এই সরকার কিভাবে দেখে এটাকে? এই কথাটার এমন একটা প্রশ্নের জবাব আমি এর আগে একবার দিয়েছিলাম যে এই সরকার তো বাক স্বাধীনতার পক্ষের সরকার। যদি আপনি ঐতিহাসিকভাবে দেখেন, বিএনপির কিন্তু জন্ম হয়েছে এই সিস্টেমে, যখন মানুষের স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, সংবাদপত্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। বিএনপি যে প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি আসলেন, ভোদুরে গণতন্ত্র প্রবর্তন করলেন, পত্রপত্রিকাগুলি বেরোলো, বাক স্বাধীনতা নিশ্চিত করলো। সেই ধারাবাহিকতা এখনও আছে। এগুলো এক। 2 নম্বর হচ্ছে বর্তমান সরকারও বাক স্বাধীনতার পক্ষে। এটা তো সবাই জানে যে উনি একটা কার্টুন আনার বিরুদ্ধে উনি নিজে শেয়ার করেছেন। বরং এই জায়গাতে গেলে আমরা বিষয়টাকে আসলে অন্যভাবে আলোচনা করতে পারি যে আমরা বাক স্বাধীনতার কথা বলি, এটা কি সীমাহীন? বাক স্বাধীনতা কি সীমাহীন? সীমাহীন তো না। আমার মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু যখন এই ড্রয়িং দ্যাট লাইন, তখন তো একটু সেন্সরশিপ আসে কিনা যে আমি এর জবাবটা দিই, তাহলে আমি আপনার রেজাল্টটা পাবেন, তাহলে আপনি বুঝবেন বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এটা কি সীমাহীন? সীমাহীন তো না। তাহলে সীমা কদ্দূর? এই সীমা কদ্দূর এটা নিয়ে আমি এবং আপনি লং ডিবেট করতে পারি। তাহলে সলিউশন কে দেবে? সলিউশন দেবে হচ্ছে বিচার বিভাগ। যদি দেশে ন্যায় বিচার থাকে, ন্যায়পরায়ণতা থাকে, বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, তারা দে উইল ডিটারমিন যে আসলে আমার বাক স্বাধীনতায় আমি লিমিট ক্রস করেছি কিনা, কিংবা আমার সীমা কদ্দূর। সুতরাং আমরা মনে করি অবশ্যই সরকার বাক স্বাধীনতার পক্ষে, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে। কিন্তু এই সরকারেরও তো কাউকে দেখা যায় যে মন্ত্রীদের কারো বা কোনো একটা প্রভাবশালী নেতার বিরুদ্ধে কিছু লিখলে সরকার আসার পরেও তো তারা ইন্টিমিডিয়েট করেছে, ভয়ভীতি দেখাচ্ছে। কোনটা? একটা উদাহরণ দেখান, আপনি বলেন একটা উদাহরণ দেখান যে এই ধরনের ঘটনা ঘটেছে। আমি ধরেন যে ফেসবুকে কোনো একটা হাহা রিয়াক্ট দেওয়ার কারণে দেখা গেল যে সে একটা বিপদগ্রস্ত হয়েছে, কোনো মন্ত্রী সম্পর্কে একটা কমেন্ট করেছে, ডিক্লারেশন বাতিলের কথা উঠছে, একটা উদাহরণ দেন। ডিক্লারেশন বাতিলের জন্য একটা স্থানীয় পর্যায়ে কোনো কারোর বিরুদ্ধে, প্রভাবশালীর বিরুদ্ধে লিখেছে, তার ডিক্লারেশন বাতিলের একটা প্রশ্ন চলে আসছে। কেন ডিক্লারেশন বাতিলের প্রশ্ন কেন? বিষয়টা মনে হয় এমন না। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আপনি ধরা যাক আমাকে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন, এখন আমি হয়তো একটা সরকারি দায়িত্বে আছি,
এই কারণে আমি কোনো কথা বললে আপনি বলবেন আপনার মত প্রকাশের স্বাধীনতা। কেন আপনি যদি আমাকে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, তাহলে কি আমার আইনগত অ্যাকশন নেওয়ার কোনো স্বাধীনতা নেই? আচ্ছা, তাহলে আমি এখন সরকারের পার্ট, এই জন্য আপনি আমাকে বলবেন যে মত প্রকাশের স্বাধীনতা নেই, এটা তো হবে না। আপনার যেমন মত প্রকাশের স্বাধীনতা আছে, আমারও আছে। আমি সরকারে আছি বলে বরং আমাকে আরও বেশি সতর্ক থাকতে হয় যে আমি একটা দায়িত্ব পালনের জন্য জনগণ আমাদেরকে এখানে পাঠিয়েছে। জনগণ যাদেরকে পাঠিয়েছে তাদের একটা পার্ট হিসাবে আমি জনগণকে সার্ভ করছি। এর মানে কিন্তু এটা না যে আপনি আমাকে মত প্রকাশের বা স্বাধীনতার সুযোগ নিয়ে আমাকে যা ইচ্ছে তাই বলবেন আর আমি আইনগতভাবে কোনো ভূমিকা রাখতে পারবো না। এটা তো না, আইন তো সবার জন্য সমান। আরেকটা সরকার বিষয় যেটা থাকে আছে, বিরোধী দলের জন্য মানে থাকে। আইন শৃঙ্খলার প্রসঙ্গ আসছে, মানে সরকার তো বলছে যে না তারা ট্রাই করছে, হোম বলছে, এবং পুলিশ বাহিনী সম্পর্কে কয়েকদিন আগেও পুলিশ বাহিনীকে প্রধানমন্ত্রীও ডিরেকশন দিয়েছেন, তারা মাঠ পর্যায়ে কাজ করছে। তো ডিসপাইট অফ হ্যাভিং দ্য ফ্যাক্ট যে কিছু কিছু আইন শৃঙ্খলাজনিত ঘটনা ঘটছে, মবোক্রেসি একটা বড় ইস্যু, যেটা একটা ধারাবাহিকতা এখনও। কিন্তু হোম মিনিস্টার বলেছিলেন যে মবোক্রেসি জাস্ট এন্ড মবোক্রেসি, কিন্তু সেটা কি এন্ড হয়েছে? আপনি কি মনে করেন? আমার তো মনে হয় ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি, এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসছি। ডেমোক্রেসিটা তখনই হয় যখন মানুষ মনে করে যে এই সরকারের উপর আমার আস্থা নাই, এই আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমার আস্থা নেই। যতক্ষণ পর্যন্ত মানুষের এটা ছিল ততক্ষণ পর্যন্ত এই ডেমোক্রেসি ছিল। এখন তা আমার ধারণা মানুষের, আমি যে কথাটা বলেছিলাম যে আগে যে সরকার ব্যবস্থাপনার উপরে জনগণের যে আস্থা চলে গিয়েছিল, এখন বরং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার পরিচালনা করছে, জন আস্থা ফিরে এসেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন যে ডেমোক্রেসি যেটা আছে এগুলি এখন আর নাই। বরং আমরা এই পুলিশ প্রশাসন যাতে ঠিক মতো কাজ করে সেই ইনস্ট্রাকশন দিয়েছি। আমি আপনাকে বলে রাখি একটা কথা, যে পুলিশ সপ্তাহে ছিল, গত সপ্তাহে পুলিশ সপ্তাহ ছিল। তো সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি সবার সঙ্গে একটা স্ন্যাক্স নেওয়ার পরে, স্ন্যাক্স সেশন হওয়ার পরে তো উনি সবার সঙ্গে ইনফর্মালি কথা বলছিলেন। তো সেখানে উনি খুব সুন্দর করে একটা কথা বলছেন। সেখানে সবগুলি 64 ডিস্ট্রিক্টের এসপিরা ছিলেন। তো উনি বলছে, দেখেন আমি জানি আমি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি আপনারা সবাই সেটা না, আপনারা সবাই আমার আদর্শের সঙ্গে একমত না। তবে একটা কথা বলি, আমি তো জনগণের নির্বাচিত হয়ে, জনগণ আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে সরকার পরিচালনা করার জন্য। সো আপনাদের যদি আমার ভিন্ন কোনো মতের মানুষ থেকে থাকেন এখানে, আমার কোনো সমস্যা নাই। সেই মতের প্রতিফলন ঘটবে আগামীতে ব্যালটে যখন ভোট দিতে যাবেন, সেখানে আপনার জনপ্রতিফলন ঘটে। তার আগে সরকার যে জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে জনগণের যানবাহনের নিরাপত্তা রাখার জন্য, সেই কাজটা ঠিকঠাক সেটার জন্য কি ওনাদের আচ্ছা, এটা হচ্ছে বিরোধীদের জন্য এই বার্তাটা দিয়েছে সবার যারা জন্য। সারা রাজনৈতিক, সবার জন্য। হ্যাঁ, কিন্তু যারা দলীয় আদর্শের সঙ্গে আছে ওনাদেরকে দলীয় আদর্শ ধারণ করা না, প্রয়োজনীয়তা আছে, বা এটা দলীয় কি আদর্শ ধারণ করার বিষয় না। প্রথম কথা হচ্ছে কি, এটা তো একটা লং ডিবেটের বিষয়। এই যে আমরা অনেক সময় আমরা বলি যে আপনি কি উনি এই রাজনৈতিক মতাদর্শ, এটা মতাদর্শ। প্রথম কথা হচ্ছে, যদি আপনার এই সিস্টেম থেকেই থাকে যে ছাত্ররাও রাজনৈতিক দলকে সমর্থন করতে পারবে, এটা যদি থেকেই থাকে, তাহলে একজন ছাত্রই তো এসে পুলিশ হবে, একজন ছাত্র এসেই তো আর্মি হবে, একজন ছাত্র এসেই তো সাংবাদিক হবে, একজন ছাত্র এসেই তো ডিসিএসপি হবে, সচিব হবে, অ্যাডিশনাল সেক্রেটারি হবে, তাই তো? তাহলে তো কারো না কারো থাকতেই পারে, এগুলো থাকবেই, যেহেতু এটা আমাদের এটা বৈধ একটা সংগঠন, এই রাজনীতি এটা বৈধ। বিষয় সেটা না, সেটা হচ্ছে যে আপনার তখনই এটা সমস্যা যখন আপনার রাজনৈতিক মতটা আপনার সরকারের দায়িত্বকে প্রভাবিত করে, তখন সেটা সমস্যা। এটা ঘোষিত না হয় ভালো। হ্যাঁ, এই জন্যই তো প্রধানমন্ত্রী বললেন যে আপনাদের যদি কোনো বিশ্বাস থেকে থাকে, সেটা ওনার নিজ দলের হোক, সেটা আমার নিজ দলের হোক, সেটা ভিন্ন দলের হোক, সেই প্রতিফলন হবে, বিশ্বাসের প্রতিফলন হবে ব্যালট বাক্সে। কিন্তু আর এখন প্রতিদিনের দৈনন্দিন কাজে আপনার সেই প্রতিফলন হবে হচ্ছে সরকারের যে নির্দেশনা, সেটা হবে আপনার দৈনন্দিন কাজে প্রতিফলন, বিশ্বাসের প্রতিফলন হবে ব্যালট বাক্সে। সরকার দুর্নীতির বিরুদ্ধেও বলেছিল, ইলেকশনে আসার আগেও ম্যানিফেস্টোতেও বলেছে। দুর্নীতির বিরুদ্ধে আপনার দৃষ্টিতে একটা মানে এক্সাম্পল সেটিং অ্যাকশনগুলো কি আপনি কিছু লক্ষ্য করেছেন কিনা? এখনো তো সরকার, তবে সময়টা কোথায়? হ্যাঁ, আসলে 100 দিন তো হয়নি, 100 দিন তো হয়নি না। হ্যাঁ, তো প্রথম সরকার এখন আমি আপনাকে দুর্নীতিটা কেমন করে বোঝাবো? দুর্নীতি তো কেউ করেছে কোনো প্রমাণও নাই, ঠিক আছে?
কিন্তু ওই যে বলে মর্নিং শোজ দ্য ডেজ, আমার ধারণা প্রধানমন্ত্রী তারেক রহমানকে যদি কেউ বুঝতে পারেন তাহলে তিনি দুর্নীতির ধারে কাছেও যাবেন না। খালি ছোট্ট করে একটা কথা বলি, এটা আমি টেলিভিশনে বলা ঠিক হবে কিনা আমি জানি না, বাট বোঝানোর জন্য, এই যে প্রধানমন্ত্রী অফিসে যখন আমরা যাই, আমরা যখন কাজ করি, সেখানে কিন্তু খাওয়া দাওয়া হয়। তো খাওয়া দাওয়া হলে আমরা শুনেছি আগে ওই বিল দেখে আর কি, খাওয়া দাওয়ার বিল দেখে খাওয়া দাওয়ার আসতো হতো পর্যটন থেকে, আরও বড় বড় জায়গা থেকে আসতো, প্যাকেট হচ্ছে 1000, 1500 টাকা, 2000 টাকা, কিংবা 700-800 এইভাবে হতো। প্রধানমন্ত্রী এখন আমরা যেটা করি এটা অনেক কমিয়ে নিয়ে এসছি, এটা বলা ঠিক হবে না, অনেক কমিয়ে নিয়ে এসছি। এটা তো আপনার ওই যে 100-150 মধ্যে, ইয়েতে 100-150 টাকার তথ্য উপদেষ্টার একটা স্ট্যাটাসের মধ্যে তো এটা কিছুটা এসছে। তো এই যে তার মানেটা কি, আপনি বোঝা যাবে, এই মানসিকতা বোঝা যাবে যে আসলে এই গভর্নমেন্ট জনগণকে সার্ভ করতে এসছে, এবং সেটা শুধুমাত্র মুখে না। যার কারণে দেখবেন এই সরকারের প্রচারণা কম বেশি, দেখবেন যে বলে কম, কাজ বেশি। প্রায় শেষের দিকে অনেক বিস্তারিত আপনার সঙ্গে আলাপ করলাম, খুব ভালো লাগছিল। ধরেন একটু যদি ইমাজিন করি আমরা, 100 দিন না হোক, 100 দিন টু আর্লি টু সি সাম রিমার্কেবল চেঞ্জেস, বাট গুডউইলটা আমরা দেখতে পাচ্ছি, বা গুডউইলের উপরে আমাদের ভরসা রাখতে চাচ্ছি, কারণ ভরসা রাখা ছাড়া তো উপায় নেই, ভরসা রাখতেই হবে, এবং প্রধানমন্ত্রী তার কিছু ইতিবাচক ইঙ্গিতও দিচ্ছেন। কিন্তু যদি ধরেন যে আগামী 300 দিন পরে যদি আপনি বলেন যে কোন ক্ষেত্রে আমরা একটা রিমার্কেবল দৃশ্যমান একটা পরিবর্তন আশা করতে পারি বা দেখতে পারি বলে আপনি ইমাজিন করেন, আপনি যেহেতু ওনার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে আছেন? এটা তো অনেক ক্ষেত্রে হয়। তো মৌলিক একটা জায়গা হচ্ছে, প্রধানমন্ত্রী যে কথাটা বললেন যে আসলে আমরা সবাই মিলে, প্রত্যেকটা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ সবাই মিলে আমরা ভালো থাকতে চাই। এবং এই কারণে আপনি দেখবেন যে উনি একটা কথা বলে যে অর্থনীতির গণতন্ত্রায়ন। সেই কারণে এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, তারপরে প্রবাসী কার্ড, এলপিজি কার্ড দেওয়া হবে। এর মানেটা কি, যে প্রত্যেকের মধ্যে কিন্তু টাকাটা ডিস্ট্রিবিউট হচ্ছে। আপনি যদি বলেন যে একটা টাকা, একটা সহায়তা সরকারের পক্ষ থেকে কিন্তু সবাই পাচ্ছে, তার মানে এই যারা পাচ্ছে তারা যদি এর মধ্যে থেকে যদি 10%, 20% যদি মনে করে যে আমি এই টাকাটাকে নিয়ে আমি আমার জীবনটাকে চেঞ্জ করার জন্য ডিফারেন্ট হতে কাজ করব, আমি ইনভেস্টর হব, 1টা 2টা 5টা 10টা যদি উদাহরণ তৈরি হয়ে যায় ভাবে, তা আমি তো মনে করি, আমরা তো মনে করি এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট এই 300 দিনের মধ্যে। সো সবাইকে মিলে ভালোবাসা, ভালো থাকার জন্য, ওই যে আমরা যে কথাটা বলি না, বৈষম্যহীন সমাজ। সো আমি তো মনে করি সেটাই যে আমরা সবাই মিলেই অর্থনৈতিক গণতন্ত্র, যেটা যে আমি যখন কাউকে ভোট দেই, তখন গণতন্ত্রের যেই সুফল সেগুলো আমি পাই। আর অর্থনৈতিক গণতন্ত্রটা এভাবে আমরা বলি যে এই টাকা শুধুমাত্র আপনার একার পকেটে থাকবে না, সেখানে আমারও অধিকার থাকবে। তো সেই টাকাটার ভাগ যেন আমিও পাই, সেভাবেই তো সারা দেশের মানুষ যেন এই সরকারের যে সহায়তা, সেটা যেন তারা লিভিং নো ওয়ান বিহাইন্ড, তাই না, কাউকে পেছনে ফেলে উন্নয়ন নয়। আমার কাছে মনে হয় এটা একটা বড় কাজ হবে, এবং সেটা দৃশ্যমান হবে, আশা করি ইনশাআল্লাহ। একদম শেষের দিকে যদি খুব সংক্ষেপে যদি আপনি মানে এটা র্যাপিড ফায়ারের মতো আর কি অনেকটা, যে আপনার চোখে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি এখন এই মুহূর্তে? চ্যালেঞ্জ না, এই মুহূর্তে আমার কাছে মনে হয় না, আমি বলতে পারবো না যে আসলে চ্যালেঞ্জটা কি। আমার কথা বলা সম্ভব না, এক কথা না, আমার কাছে মনে হয় না যে, শুনুন, যে কোনো কিছুতেই চ্যালেঞ্জ আছে, কিন্তু এই সরকার, আমি শুরুতে একটা কথা বলেছি, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনা করছেন, কিন্তু যেহেতু উনি এই রাষ্ট্রটাকে জানতেন, বুঝতেন, এবং প্রত্যেকটা জায়গায় উনি কাজ করেছেন, জেনে বুঝে করছেন, ফলে ওই চ্যালেঞ্জগুলো থাকলেও উনি এটা মোকাবেলা এত স্মুথলি করছেন, ফলে আমাদের কাছে ওইভাবে চ্যালেঞ্জ মনে হচ্ছে না। আমাদের বাস্তবায়ন করতে কষ্ট হচ্ছে, কিন্তু আমরা চ্যালেঞ্জ মনে হচ্ছে না, যেহেতু ওনার পদগুলি জানা, পদগুলি চেনা। সবচেয়ে আপনি যতটা দেখেছেন সবচেয়ে সাহসী সিদ্ধান্ত কোনগুলোকে বলবেন সরকারের? আমি তো আমি একবার বলেছি, তো এটাই তো সবচেয়ে বড় সাহসী সিদ্ধান্ত, যে যেই পরিস্থিতিতে সরকার দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনার, সেখানে এসে নির্বাচনী ইশতেহার ধরে ধরে প্রত্যেকটা বিষয়কে বাস্তবায়ন করা, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় সাহস। সূচনাটাই একটা সাহসী সিদ্ধান্ত, যে আমরা করতে পারবো। সবচেয়ে বড় চাপ যদি অনুভব করেন, সেটা কোথা থেকে, বা
কেমন সেটা? ধরেন চাপ বলতে হতে পারে যে বিরোধী দলের কাছ থেকে খুব চাপ অনুভব করছেন, বা ল অ্যান্ড অর্ডারের যারা মানে দিক থেকে একটা চাপ অনুভব করছেন, কর্মসংস্থানের দিক থেকে চাপ অনুভব করছেন, দ্রব্যমূল্যের দিক থেকে চাপ অনুভব করছেন, মানে হুইচ ডিরেকশন সরকার? ও সেটা যদি বলেন, আমার মনে হয় এভাবে বলতে পারি যে মানুষের একটা প্রত্যাশার চাপ এই সরকারের উপর আছে। প্রত্যাশার চাপ। হ্যাঁ, যে মানুষ চায় যে তারা দীর্ঘ দেড় বা দশকের বেশি ধরে তারা ভোট দিতে পারেনি, তারা মানবিক মর্যাদা পায়নি। হ্যাঁ, মানুষকে যন্ত্র মনে করা হয়েছে যে আমি তাদেরকে খাওয়া দিতে পারলেই তো মানুষ বেঁচে যাবে, যে মানুষকে আমি কিছু খাওয়াতে পারলেই হয়ে যায়। তার যে একটা মানবিক মর্যাদা আছে, মানুষের স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা, এসব তো কিছু ছিল না। সো এই সরকারের আমলে দেখবেন যে প্রত্যেকটা মানুষ মনে করে যে আমার কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, তারপরে আমার অর্থনৈতিক স্বাধীনতা, সমস্ত কিছু, আমার নিরাপত্তা, সমস্ত কিছু সরকারের কাছে আশা করছে। তো সেই প্রত্যাশার একটা চাপ তো আছেই। আবার জিজ্ঞেস করি যে এই 100 দিনের বড় অর্জনগুলো, যদি আপনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, বিভিন্ন কার্ড বা সংস্কৃতির পরিবর্তন, এবং প্রধানমন্ত্রী যে বার্তাগুলো দিতে চান সেগুলো উনি ওনার মানে ব্যক্তিগত আচরণের মাধ্যমে, চিন্তার মাধ্যমে সেগুলো ট্রান্সলেট করছেন। বড় অর্জন যদি বলি, কোন সেই অর্জনগুলো কোন চিহ্নিত করলে কি করবেন আপনি? দেখেন, আমাকে যদি বলেন আসলে অর্জনটা কে কীভাবে দেখে, আমি মূল্যবোধের পরিবর্তন। হ্যাঁ, মূল্যবোধের পরিবর্তন, এই জায়গাটা আমি খুব বড় করে এই জন্য দেখতে চাই। আপনি খেয়াল করেছেন কিনা, উনি আবদুল্লাহ আবু সাইদকে ডেকে কথা বলেছেন। উনি দুবার, উনি ডক্টর আবদুল্লাহ আবু সাইদকে ওনাকে ডেকে দুবার কথা বলেছেন। আবার আমাদের প্রজন্মকে কীভাবে বইমুখী করা যায়, পড়াশোনামুখী করা যায়, এই জায়গাটা বলেছেন। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা চাঁদপুর যাওয়ার সময় তো স্কুলের সম্ভবত মতলব একটা জায়গাতে স্কুলের শত শত স্কুলের ছেলেমেয়েরা ওনার ওই বাসটা ঘিরে ধরেছে। মানে ওই বাসটাতে এখন একটা ট্রেডমার্ক হয়ে গেছে আর কি, সবার আগে বাংলাদেশ। ওটা দেখলেই ওরা বুঝে যে এটার মধ্যে প্রধানমন্ত্রী আছেন। হ্যাঁ, তো ওরা ঘিরে ধরেছে এবং ঘিরে ধরে বলছে যে আমাদের জন্য কিছু বলতে হবে, আমাদের জন্য কিছু করতে হবে, বলতে হবে। তো উনি বললেন, শোনো, উনি যেটা বললেন যে শোনো, তোমরা লেখাপড়া করো, মোবাইল ফোন থেকে দূরে থাকো। হ্যাঁ, মোবাইল ফোন থেকে দূরে থাকো। এই যে একটা বার্তা দেয়া, হ্যাঁ, অল্প কথা একটা বার্তা দিয়েছেন। এই কাজগুলো আমার কাছে মনে হয় বড় অর্জনের। অনেক আলোচনা করলাম, এই বিষয়টাও একটু করে ফেলি। সেটা হচ্ছে যে প্রশ্নটা এরকম হতে পারতো যে বড় অপূর্ণতা কি, সেটা আপনি হয়তো বলেন যে কোনো অপূর্ণতা যদি থাকে, কিন্তু এটাও খেয়াল করা যায় যে একটা বড় দল দীর্ঘদিন ক্ষমতা বঞ্চিত অথবা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে টিকে থাকতে হয়েছে। জেল জুলুম, গুম খুন, নানা ধরনের নির্যাতন নিপীড়নের মুখোমুখি এই দল হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেখানে হাজারো নেতাকর্মীরা সেটা সাফারার, সাফারার বা সিম্প্যাথাইজাররা, তারা সাফারার। অনেকে আছেন যে তারা অপ্রাপ্তির বেদনায় ভোগেন, সেটা হয়তো অনেক ক্ষেত্রে লেজিটিমেটও। এই অপূর্ণতাগুলো, এই জায়গাগুলো উনি কীভাবে অ্যাড্রেস করেন? বা না, সবারই তো একটা প্রত্যাশার চাপ আছে। উনি তো এটা তো ফিল করেন, উনি তো এই জায়গাটা ফিল করেন যে গত 15 বছরে, 17 বছরে আমাদের দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া থাকতে হয়েছে, পরিবার ছাড়া থাকতে হয়েছে, 7 শতাধিক গুম হয়েছে, অপহরণ হয়েছে, লক্ষ খুন হয়েছে। তো অনেক সন্তানরা এখনও তার বাবার জন্য অপেক্ষা করছে। সো এই জায়গাগুলো উনি খুব ভেতর থেকে ফিল করেন যে মানুষগুলো তো একটা পরিবর্তনের জন্য কাজ করেছে, হয়তো সেই মানুষগুলো আজকে দেখতে পাচ্ছে না। তাহলে এই মানুষগুলোকে আসলে আমরা কিভাবে করতে চাই, এই মানুষগুলোর প্রতিদান কিভাবে দেখতে চাই। এবং প্রধানমন্ত্রীর একটা বক্তব্য যদি আপনারা খেয়াল করবেন, একটা প্যাটার্ন আছে। উনি কিন্তু প্রায় একটা কথা বলেন যে 71 থেকে আরম্ভ করে এই যে 2024 সাল পর্যন্ত, যেটাকে উনি বলেন যে 71 ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024কে উনি বলছেন যে স্বাধীনতা, দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ বলছে। এবং এর মধ্যে আছে আপনার এই বিভিন্ন সময়ে 90 বলেন, 75-এর 7ই নভেম্বর বলেন, বিভিন্ন সময়ে যে 75-এর যে গণহত্যা বলেন, এই যে মানুষগুলো যে শহীদ হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ যে শহীদ হয়েছেন, এই মানুষগুলোর প্রত্যাশা কি? এই মানুষগুলোর প্রত্যাশা হচ্ছে একটা স্বনির্ভর, নিরাপদ, মানবিক বাংলাদেশ। যদি আমরা এটা গড়তে পারি, তাহলে এই মানুষগুলোকে সম্মান দেখানো হবে। আদারওয়াইজ আমরা হয়তো বলি যে এদেরকে আমরা স্মরণ করছি শুধুমাত্র কথার কথা। তো এদেরকে যদি আসলে সম্মান দেখাতে হয়, তাহলে আমাদেরকে একটা স্বনির্ভর, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়তে হবে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। যখন হয়তো এই মানুষগুলোকে, তাহলে আমাদের এক ধরনের আমরা সম্মান দেখাতে পারবো। এইভাবেই উনি এই কারণে উনি যে নেতাকর্মী সহ যারা বিভিন্ন সময় সাফার করেছে, তাদেরকে উনি এইভাবেই সম্মানটা জানাতে চান। আচ্ছা,
তো আমরা প্রায় একদম শেষ দিকে, আপনার এই কথার মধ্যে চলে আসছে, তবু যদি আপনি মানে আপনি ইনক্যাপসুলেট করেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা থেকে যে প্রধানমন্ত্রীর আসলে মানে মূল বার্তাটা কি? ও, বার্তাটা হচ্ছে ওনার মতো করে বলি, উনি উনি যেটা বলেন আর কি, উনি সব জায়গায় যে বার্তাটা দেন, উনি বলছেন যে যদি আমরা ধরি 20 কোটি মানুষ, উনি বলেন যে 20 কোটি মানুষের আমরা 40 কোটি হাত, চলেন আমরা সবাই মিলে কাজ করি। এবং একটা কথা উনি সব জায়গায় বলেন যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা ফ্যাসিলিটিজ আমরা পাচ্ছি 2040 সাল পর্যন্ত পাবো, যে আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা থাকবে 40 সাল পর্যন্ত। এখানে যদি আমরা আমাদের কর্মক্ষম জনশক্তিকে যদি আমরা জনসম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলে এই বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে। আর এই জন্য ওনার সব শেষ স্লোগান উনি নিজেই ভাবে বলেন যে করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ জনাব সালেহ শিবলি, অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে বিস্তারিত আলাপ করবার জন্য। আমরা বিদায় নিচ্ছি প্রিয় দর্শক। আপনাদেরকে ধন্যবাদ। মুখোমুখি অনুষ্ঠানে এতক্ষণ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি জনাব সালেহ শিবলি। তিনি বিস্তারিত বলেছেন সরকারের এই কর্মপরিকল্পনা, 100 দিনের সাফল্য, সমালোচনার জায়গাগুলো তিনি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন এবং একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আগামী দিনে দেশকে কিভাবে এনভিশন করেন, কিভাবে দেশ গড়তে চান, তার সেই পরিকল্পনার কথাও আমাদের শুনিয়েছেন। আশা করছি যে আগামী দিনগুলোতে তার এই 100 দিনের প্রাক্কালে যে কথাগুলো প্রেস সেক্রেটারির মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গির কথাগুলো জানলাম, সেগুলো আবার মিলিয়ে নিতে পারবো এবং আমরা প্রত্যাশায় থাকবো যে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে, যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমাদের রাজনীতিতে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনীতিতে এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়নের কাঠামোতে এই কথাগুলোর প্রতিফলন ঘটবে। একটি সুন্দর দেশ আমরা আগামী দিনে পাবো, সেই আশাবাদ রেখে আজকের মুখোমুখি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।